ডিসিপ্লিন তোমাকে মানুষের চোখে অনেক বেশি উচ্চতায় পৌঁছে দেবে। তো আমি সাউথের একটা অফার পেয়েছি কিছুদিন আগে। আমি দেখলাম এই তিনটের মধ্যে ওই আসামের ছবিটাতে আমি 2 টাকা পাবো, কিন্তু ওর মধ্যে মেকআপ আছে যেটা নিয়ে সমালোচনা হবে, আলোচনা হবে, লোকে বলবে ভালো করেছে না খারাপ করেছে। আমি দিদি কিন্তু ওই 2 টাকাটাতেই রাজি হব, কারণ এটা মানুষকে এতটাই চেঞ্জ করে দিতে পারে, সে কিন্তু অনেক অনিষ্ট করতে পারে। যে ফ্রান্সে এরকম একটা ঘটনা ঘটেছিল, প্রেসিডেন্টের মতো সেজে মানে মুখোশধারী ইয়ে করে এবং প্রস্থেটিক করে একটা রোবারি হয়েছিল। আমাকে গম্ভীর গলায় যেমন, সোমনাথ বেঁচে থাকো বেঁচে থাকো। আমি কি দারুণ আজকে বাবাকে একদম জীবন্ত দেখতে পেলাম। একটা সময় যাদের থেকে দুর্ব্যবহার পেয়েছো, কি মুখ ঘুরিয়ে নিয়েছে কিংবা ছবিতে নেবে বলে আশ্বাস দিয়েও কথা রাখেনি, এখন কতটা পরিবর্তন ঘটেছে তাদের ব্যবহারের ক্ষেত্রে? দেখো, পরিচিতির সাথে সাথে, নামের সাথে সাথে মানে সময় তো বদলায়। সেই ক্ষেত্রে একটা সময় ধরো যে আমাকে ইন্ডাস্ট্রিতে 4 বার ঘুরিয়ে দিয়েছে, সে এখন তার ছেলের জন্য আমাকে বলে যে অ্যাটলিস্ট খুব আশা তোমার সাথে একটা দিন ওকে কাজে নেবে। আমি একদিন না একাধিক দিন নিয়েছি, কারণ তার ইচ্ছা পূরণ করে দিয়েছি আমি। তো কেউ যদি আমার সাথে খারাপ করে, মানে আমি অধম হলে তুমি উত্তম হবে না কেন, বা তুমি অধম হলে আমি উত্তম হব না কেন, আমি এটাই মেনটেন করি। আমি চেষ্টা করি যে কারোর মনে যাতে কোনো রকম ক্ষোভ বা কোনো মানে আমার ওপর যাতে কোনো তার অনাস্থা না থাকে আর কি। মানে এবং কিছু জিনিস আছে যারা খুব খারাপ ব্যবহার করেছে, আমার মনে করে ক্ষমাই পরম ধর্ম বলে আমি মনে করি। তো ক্ষমা বলতে কি, ক্ষমা বলতে আমি তো কোনো মহামানব না যে ক্ষমা করব তার অনেক কিছু হবে, কিছুই না। এগুলো মনে রেখে বেশি দিন চলা যায় না। তো আমি সেটাই চাই যে মনে না রাখতে, আর কাজটা এমন করবো যাতে তার মনে হবে যে না, এই লোকটার কাছেই আমি যাব, কাজই আমার কাছে শেষ কথা। গত 30 বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, কাজের ক্ষেত্রে কিংবা কাজের পরিবেশের ক্ষেত্রে কতটা পরিবর্তন লক্ষ্য করছো, সেটা ভালো না মন্দ? দেখো, 2 রকমই পরিবর্তন আমি দেখতে পেয়েছি, তবে পার্সেন্টেজটা কম। যারা খুব ইমপ্রুভ করতে চাইছে সেই পরিমাণটা কম। অনেক নতুন নতুন ছেলেমেয়েরা চান্স পেয়েছে বা চান্স পাচ্ছে, মেকআপের ক্ষেত্রেই বলছি যেহেতু আমি মেকআপ নিয়ে। তাদের মধ্যে ধরো 100 জন সুযোগ পেয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে 30 জন মতো চেষ্টা করছে যে একদম টপ লেভেলে যাওয়ার বা কিছু ক্রিয়েট করব, নতুন কিছু করব। আর 70 জনের মধ্যে মানে ক্রমাগত যা চলছে তাই চলুক। তো যেটা যদি এটা উল্টো হতো, 70-30 হতো, আমি খুশি হতাম। যে 70%ই ভালো হতে চাইবে, মানে খুব কিছু নতুন কিছু করবে, আর 30% গতানুগতিক, কারণ সবাই ভালো হতে পারে না আর সবাই খারাপ হতে পারে না। তো সেক্ষেত্রে এই পরিবর্তনটা ভীষণ আছে। এবং নিউ জেনারেশনের মধ্যে এটার জন্য আমি মনে করি, যেহেতু আমরা একটা পদ্ধতিতে শিখে এসেছি, এই শেখানোটারও একটা মানে হয়তো আমাদেরও গাফিলতি হতে পারে। কারণ সে কার কাছে পড়ছে, কার হাতে পড়ছে, সে তাকে কী বোঝাচ্ছে, কী শেখাচ্ছে, কিছুটা সেই মেকআপ আর্টিস্টের ওপরেও কিন্তু দায়িত্ব পড়বে। কেউ যদি আমার কাছে আসে, সে আমার থিওরিগুলো মেনটেন করবে বা আমার যে ডিসিপ্লিন আছে সেটাতে মেনটেন করবে। আবার কেউ যদি অন্য আরেকজন, সে একটু কম ডিসিপ্লিন মেনটেন করে বা সে তার অন্য লাইফস্টাইল যদি মেনটেন করে, সে তাকে সেইভাবে যদি শেখায়, তো এটা ডিপেন্ড করছে আমরা তাকে কীভাবে শেখাবো। তো আমি দেখেছি যে 30% আমি ভালো দেখতে পাচ্ছি 100 জনের মধ্যে, এটা আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। আর 70 জন মানে আমরা একটুখানি এটা উল্টো চাই আর কি, আমি অন্তত উল্টো চাই, 70% যাতে ভালো হয় আর 30% যাতে গতানুগতিক কাজ করে। একজন মেকআপ আর্টিস্ট হতে গেলে কতটা অধ্যাবসায়ের মধ্যে তাকে থাকতে হয়? 3টে জিনিস খুব ভালো করে মেনটেন করা উচিত। একটা হচ্ছে ডিটারমিনেশন, ডিসিপ্লিন, ডেডিকেশন। 3D যাকে বলি, 3টে ডি। ডিসিপ্লিন তোমাকে মানুষের চোখে অনেক বেশি উচ্চতায় পৌঁছে দেবে। আর একটা ডেডিকেশন। ডেডিকেশন হচ্ছে, ওটা তো মানে ইনবর্ন হয় বা ওটা ভালোবাসার থেকেই আসে, যে আমি এই কাজটা করব মানে করবই।
এবং মন দিয়ে করব, কোনো ফাঁকি দেবো না। একটা যদি কোনো প্রস্থেটিক বানাই, যে স্কাল্পচারটা বা যত বাধাই আসুক, আমার কাছে হয়তো চাইছে না কাজটা করতে, বা কেন চাইছে না সেটাকে রেকটিফাই করে আমি ওই কাজটা করব এবং তার মনটাকে জয় করব, এবং সে আফটার অল বলবে যে না, খুব ভালো কাজ করেছে। আমার কাছে এই তিনটেই হচ্ছে মেন অস্ত্র বা মন্ত্র। এই সময় বলিউড থেকেও কিন্তু সাউথে খুব ভালো কাজ হচ্ছে, সেখানে হাই বাজেটের ছবি হয়। ফলে তুমি কি মানে তোমার ওখান থেকে অফার এসেছে কিনা, বা আমি এখানে সাউথের একটা অফার পেয়েছি কিছুদিন আগে, বাট আমাকে শঙ্করাইয়া মানে শঙ্কর মাস্টারজি একটা অফার দিয়েছিলেন। মহেশ বাবুর দাদার মেয়ে ও হিরোইন হচ্ছে আর কি। মহেশ বাবুর মেয়ের নাম সিতারা। ও হচ্ছে এখন 14 না 15 বছর বয়স। ওর মানে হিউজ একটা ওর ফ্যান ফলোয়ার, এবং ও অ্যাকচুয়ালি সুপারস্টার। মানে ওর এখন একটা অ্যাডে শ্যুট করলে, গয়নার অ্যাডে শ্যুট করলে মানে 1 crore হচ্ছে ওর চার্জ, এবং ও সেই টাকাটা রোজগার করে ও খুব গরিব বাচ্চাদের মধ্যে এবং অনাথদের মধ্যে দান করে দিচ্ছে। মাইন্ডটা এরমভাবেই তৈরি। তো তারই বোনের মেকআপের জন্য আমার কাছে শঙ্কর মাস্টারজি একটা অফার দিয়েছিলেন, যে সাউথের একজন খুব বড় ডিরেক্টর, উনি বলছেন তুমি কি করবে। তো আমি বলেছিলাম যে মাস্টারজি, বলছিল এসে আর্টিস্ট তুমি যদি ডেমো দেখিয়ে যাও বা ইয়ে করো। তো তখন আমার এখানে রঘু ডাকাতে শ্যুট চলছিল। তো আমি বললাম মাস্টারজি এখানে তো আমি ব্যস্ত আছি, তো যদি খুব ক্রিটিক্যাল কিছু হয় দেন আমি রাজি হতে পারি, কিন্তু নর্মাল মেকআপ বা ইয়ের জন্য আমার মনে হয় সাউথে এক্সে ওয়ার্কার আচ্ছা ভালো ভালো মেকআপ আর্টিস্ট আছে। তো বললো না, যদি তুমি করতে চাও আমার মনে হচ্ছিল। তো আমি ওটাকে আর সত্যি কথা রাজি হইনি, কারণ আমার এখানকার কমিটমেন্টগুলোকে আমি কখনোই ফেল করতে পারি না, যাদেরকে আগে বলা আছে। আর আমার কাছে দিদি আবার বলছি, সাউথ বলো, বম্বে বলো বা হলিউড বলো, যাই বলো, আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মেকআপটা কতটা আমি করতে পারবো, বা আমার কাজটা আমি কতটা দেখাতে পারবো, এবং ওখানে আমার গুরুত্ব কতটা আছে মেকআপের। একটা এমন জায়গা পেলাম, ধরো উড়িষ্যার ছবি বা আসামের ছবি, হ্যাঁ ওদেরও ভালো ভালো কাজ হয়, ওখানে মেকআপ আছে। এখানে হলিউডের ছবি টাকাটা প্রচুর, কারণ হলিউডের ছবি মানে যদি বাংলা ছবিতে আমি 2 টাকা পাই, হলিউডের ছবিতে ওটাকে আমি 10 টাকা পাবো, 5 টাইমস। যদি বাংলা ছবিতে আমি 2 টাকা পাই, বম্বের ছবিতে আমি পাবো হচ্ছে 6 টাকা, 3 টাইমস। তো আমি দেখলাম এই তিনটের মধ্যে ওই আসামের ছবিটাতে আমি 2 টাকা পাবো, কিন্তু ওর মধ্যে মেকআপ আছে যেটা নিয়ে সমালোচনা হবে, আলোচনা হবে, লোকে বলবে ভালো করেছে না খারাপ করেছে। আমি দিদি কিন্তু ওই 2 টাকাটাতেই রাজি হব। তুমি তো বলিউডেও আগেও কাজ করেছো বা এখনো করছো, আগামী দিনে এটাই খবর যে তোমার হাতে বলিউডের অফার রয়েছে, তা সেক্ষেত্রেও কি একই জিনিস ফলো করো? হ্যাঁ অবশ্যই, আমি ওটাই বললাম, কারণ এই যে মীরা নায়ারের ছবিটা এবং পরবর্তী যে ছবিটা আরেকটা অফার, দুটোই মেকআপ ওরিয়েন্টেড। প্রস্থেটিক? প্রথমটা প্রস্থেটিক্স, দ্বিতীয়টাতেও প্রস্থেটিক্স আছে, এবং ওটা ওরা আমাকে অল মেকআপের দায়িত্বে, কারণ এটা কলকাতার ওপর গল্প, তাই জন্য ওরা কলকাতার কালচারটাকে ধরতে পারবে। এইরকম মেকআপ আর্টিস্ট চাইছে, কিন্তু হিন্দিতে হবে। হলিউডে কাজ করার স্বপ্ন দেখো? হ্যাঁ স্বপ্ন তো দেখি, কারণ ওখানে শেখা যাবে। আমি ওখান থেকে টাকা রোজগারের থেকেও যেটা দেখি সেটা হচ্ছে ওখানকার যদি কোনো বড় মেকআপ আর্টিস্ট, ডিক স্মিথ বা ইয়ান ক্যাম্পবেল, এদের সাথে যদি একবার কাজ দেখবার, নীল গার্ডেন ইনি হচ্ছেন আমাদের লন্ডনে আছেন, ঠিক আছে, এদের সাথে আমার ফেসবুক একটা লিঙ্ক হয়েছে, মানে ফলোয়ার, ওদের সব ইয়েগুলো আমি দেখি, ইনস্টাগ্রামগুলো। তো এগুলো করলে কি হয় না, দেখলে অনেক কিছু নতুন নতুন, ওরা কতটা এগিয়ে গেছে আমি কতটা পিছিয়ে আছি এটা সবার আগে আমি বুঝতে পারি। তো আমার রোজগারের থেকেও যদি এদের 10টা ক্লাস আমি দেখতে পেতাম, বা ওই সুযোগ যদি থাকতো আমার কাছে যে নিজে চলে গেলাম, ওখানে তো খরচা সাপেক্ষ, ইউএসএ বলো বা লন্ডন বলো, তো সেইরকম যদি হয় আমি কোনো স্পেশাল ওদের থেকে হলে, আমার তালিমটার একটু যেটা আমি নিজে শিখেছি, এখনও বই পড়ে পড়ে আবিষ্কার করছি, সেটা আমি ওদের থেকে দেখে মানে দেখলে ওটা অনেকটা ইজি হয়ে যাবে। যেটা আমার থেকে আমার যারা অ্যাসিস্ট করছে তারা যত ইজিলি পেয়ে যাচ্ছে, মানে আমি যেটা কষ্ট করে আবিষ্কার করেছি, বার করেছি প্রসেসগুলো, সেটা আমরা যারা দেখছে তারা ইজি পাচ্ছে, তেমনি আমরা যদি ওর কাছে গিয়ে ওটা দেখতে পেতাম তাহলে ওটা আমার কাছে একটু ইজি হয়ে যেত, এবং
আমার কলকাতা আরও সমৃদ্ধ হতো বা আমার ইন্ডিয়া। তুমি যে এত পড়াশোনা করেছো, স্ট্রাগল করেছো এই প্রস্থেটিক মেকআপটাকে এস্টাবলিশ করতে টলিউড ইন্ডাস্ট্রিতে, সেই শিক্ষাটা তুমি কারোর মধ্যে চালিত করতে চাও? অবশ্যই চাই, কারণ জেনারেশন যদি না তৈরি করি কি করে হবে। কিন্তু আমি চাই তাদের ওপরেই যারা সত্যি সত্যি কাজটাকে ভালোবাসে এবং ভালোবেসে করে, সেরকম ছেলে আছে এবং যারা আমাকে অ্যাসিস্ট করে তারাই। তাদের মধ্যে শানু সিংহ রায় বলে একটি ছেলে আছে, বরুণ বলে একটি ছেলে আছে, এরা প্রত্যেকেই শিখছে। কোনো একাডেমি করতে চাও? একাডেমি করতে চাই, কিন্তু একাডেমি করে নিজের রোজগারের দিকের জন্য আমার নজর নেই। কেন দিদি, তোমাকে আগেই বলছি, কারণ একাডেমিতে প্রচুর ছেলেমেয়ে আসবে শিখতে, এবং যেহেতু এটা একটা খরচা সাপেক্ষ সাবজেক্ট, এটা নর্মাল ব্রাইডাল মেকআপ শেখা বা নর্মাল মেকআপ নয়। এটা তোমার নর্মাল মেকআপ তো জানতেই হবে, তার সাথে এই যে প্রসেসগুলো কী কী ইউজেস এবং কী কী মেটেরিয়াল, এটা পুরো একদম ডাক্তারি একটা প্রসেস। ডাক্তারদের যেমন বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধের নাম মুখস্থ রাখতে হয়, তেমনি আমাদেরও কিন্তু বিভিন্ন মেটেরিয়াল, বিভিন্ন প্রয়োগ আমাদের মনে রাখতে হয়। তো এই মেটেরিয়ালগুলো কেনা এবং এটা শিখতে গেলে অনেকেই চলে আসবে যে প্রচুর টাকা নিয়ে শিখবে, বা আমি ধরো পারিশ্রমিক নিলাম না, শেখালাম, কিন্তু এরা শিখে তারপর যাবে কোথায়? এরা তো সবাই তো আর ইন্ডাস্ট্রিতে চান্স পাবে না, তাহলে এই শেখাটা ওদের কাছে কোন খাতে লাগবে? তাই জন্য আমার ডিসিশন, যারা ইন্ডাস্ট্রিতে চান্স পেয়েছে এবং কাজ করছে তাদের মধ্যে এটা রাখা। এবং এটার একটা ব্যাড সাইডও আছে, কারণ এটা মানুষকে এতটাই চেঞ্জ করে দিতে পারে, সে কিন্তু অনেক অনিষ্ট করতে পারে। হ্যাঁ, কোনো মানে মেকআপ করে কাউকে মেরে দিল, বা কাউকে কোনো খুন খারাপা করলো, বা কোনো চুরি ডাকাতি করলো, এটাও তো করতে পারে। তো সেই এরম ঘটনা আছে কিন্তু, প্যারিসের একটা ঘটনা, এবং সেটা আমরা ভিঞ্চিদা করার পরে সেই খবরটা আমরা পেয়েছিলাম, সিজিদদা আমাকে দেখিয়েছিল, যে ফ্রান্সের এরম একটা ঘটনা ঘটেছিল, যে প্রেসিডেন্টের মতো সেজে মানে মুখোশধারী ইয়ে করে এবং প্রস্থেটিক করে একটা রোবারি হয়েছিল আর কি। তো এই জন্য এটা আমার মনে এসছে, কারণ তখন দায়িত্বটা আমাদের ঘাড়েই এসে যেতে পারে, যে কোথাও ধরা পড়লো, কী হলো, যে কোত্থেকে শিখেছো বা কী করেছো, তখন একটা দায়িত্ব এসে যায়। তো সেই কারণে যারা ইন্ডাস্ট্রিতে যুক্ত তারা কি করতে পারে না, তারাও করতে পারে, কিন্তু আমরা জানতে পারবো যে পার্টিকুলারলি এই লোকগুলো এটাই জানে, সেটা আমাদের কাছে আইডেন্টিফাই করাটা অনেক সুবিধা আছে। এটাই হচ্ছে মেন কারণ। বা গিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করে, তার মানে এই লোকগুলোকে আমরা ধরতে পারি যে এরা এই কাজটা জানে। সেই জন্য এই কাজটা অধিক পরিমাণে প্রচুর লোকের জানাটাও একটা রিস্কি, এটা আমার মনে হয়। কিন্তু বিদেশে প্রচুর লোক করছে, এবার কে কীভাবে নিজেকে অপারেট করবে তার উপর। টলিউড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রস্থেটিক মেকআপের জন্য আগামী দিনে তোমার একজন মেকআপ আর্টিস্ট হিসেবে তুমি কি দেখছো, কতটা টলিউড ইন্ডাস্ট্রি আগামী দিনে এগোবে? দেখো, টলিউডে চেষ্টার অন্ত নেই, সবাই বেশিরভাগই চেষ্টা করছে, এবং আমাদের গিল্ডের অফিস ঘরে তো আমাদের তোমার ডিসপ্লে হয় কী কী মেটেরিয়াল দিয়ে কী কী মেকআপ হচ্ছে। সো আমাদের সিনিয়রদের মধ্যে যারা মেম্বার তারা গিয়ে দেখতে পারবে। তো আমাদের মধ্যে কিন্তু মানে একটা জেনারেশন তৈরি করার প্রবণতা আছে, এবং আমরা চেষ্টা করছি। যেটা আমি বললাম, যারা আমার সাথে বা যারা আমার সাথেও করে না, অন্যদের সাথেও করে, তারাও চেষ্টা করছে, এবং বেশিরভাগই ইন্সপায়ার্ড হয়েই তারা কাজ করছে। সো আমি একটা উন্নতি দেখতে পাচ্ছি, মানে হবে, আমাদের ইন্ডাস্ট্রিতে আরও জেনারেশন তৈরি হবে। তোমার ঝুলিতে তো বহু পুরস্কার রয়েছে, তার মধ্যে রয়েছে জাতীয় পুরস্কার, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, মহানায়ক সম্মান, এছাড়াও তুমি 6বার WBFJ অ্যাওয়ার্ড পেয়েছো, একবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছো, ইন্দো আমেরিকা বঙ্গ সম্মেলন থেকেও তুমি সম্মাননা পেয়েছো, এছাড়াও অন্যান্য অ্যাওয়ার্ড তো রয়েছে। বাস্তব জীবনে তোমার সেরা পুরস্কার কোনটি? দেখো, আমার কাছে যে কোনো অ্যাওয়ার্ড তো একটা কর্মস্বীকৃতি, আনন্দের জায়গা, কিন্তু আমি সবসময় রিওয়ার্ডে বিশ্বাসী। মানে ধরো, আমি চাই আমার যে কাজটা রিলিজ হলো, পাবলিক সেটা নিয়ে কথা বলুক, সেটা তাদের ভালো লাগলেও বলুক, খারাপ লাগলেও বলুক। অনেকে ভাবতে পারে যে খারাপ বলবো না, খারাপটা বললে আপনি আমার উপকার করবেন কেন? যদি আপনার ভালো না লাগে, যদি আপনি আমাকে বুঝিয়ে দিতে পারেন যে এই জায়গাগুলো মেকআপটা ঠিক লাগেনি,
তাহলে আমি নিজেকে রেকটিফাই করার চেষ্টা করব। সো ভালো লাগলে সেটা ভালো লাগলো বললো, বেশিরভাগ লোক ভালো লাগলো বললো, সেটা আমাকে আরও উজ্জীবিত করবে যে হ্যাঁ ঠিক আছে, একটা লেভেল অবধি পৌঁছাতে পেরেছি, হয়তো এইটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে, পরের কাজেতে আবার করতে হবে। কিন্তু খারাপ লাগলেও আমি চাইবো যাতে লোকে আলোচনা করে। তো এই রিঅ্যাওয়ার্ডটা আমি বেশি পছন্দ করি। মেমেন্টো ট্রফি ওটা তো কর্মস্বীকৃতি ঠিক আছে, আর আমার কাছে সবচেয়ে বড় দিদি অ্যাওয়ার্ড আমি বলি তোমাকে, তখনও জাতীয় পুরস্কার পাইনি, অপরাজিত ছবির জন্য। অনিকদা অপরাজিত ছবিটা রিলিজের আগের দিন আমাদের বাবুদাকে মানে সন্দীপ রায়কে দেখায়, ঠিক আছে, এবং রাত্রির তখন 11টা 7 কি 8 বাজে এইরকম সময় আমি ওপরে আমার প্রস্থেটিক ঘরে একটা কাজ করছিলাম, অন্য একটা মানে রেডি করছিলাম অন্য কাজের জন্য। তো হঠাৎ একটা ফোন আসে, সৌরদীপ মানে হচ্ছে বাবুদার ছেলে, মানে সৌরদীপ আমাকে ফোন করে, যে বলে যে স্যার, সোমনাথ স্যার, বাবা কথা বলতে চাইছে। তো আমি বললাম যে হ্যাঁ দাও দাও দাও। আমাকে গম্ভীর গলা, যেমন সোমনাথ বেঁচে থাকো বেঁচে থাকো। আমি কি দারুণ আজকে বাবাকে একদম জীবন্ত দেখতে পেলাম। হ্যাঁ, বাবাকে আজকে আমি ছবিটা দেখলাম, আমার তো দারুণ লেগেছে, তুমি দারুণ কাজ করেছো, বেঁচে থাকো, আরও উন্নতি করো। আমি তো প্রতি ক্ষণে ক্ষণে আমার বাবাকে আমি জীবন্ত দেখতে পেলাম, তুমি ফাটিয়ে দিয়েছো। তো ইট ইজ দ্য বেস্ট অ্যাওয়ার্ড ফর মি, এটা স্টিল নাও আমি বলি। এবং এইরকম ধরনের যে অ্যাপ্রিসিয়েশান, তাতে আমার ঘরে মেমেন্টো থাকুক কিছু না থাকুক, মানে এইটাই আমার অ্যাওয়ার্ড বলুন বা এটাকেই আপনি বলতে পারেন যে এটাই আমি মনে করি এটাই আমার বেস্ট অ্যাওয়ার্ড। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের কাছে এমন এমন মেকআপ আর্টিস্ট আছে যারা হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়নি বা আদার স্বীকৃতি পায়নি, কিন্তু তারা কেউ কম নয়, তারা ভীষণ ভালো কাজ করে। তাই জন্য একটা মেমেন্টো পাওয়া বা একটা ট্রফি পাওয়াটা আমি সেটাকে কখনোই মানে উচ্চতার মাপকাঠি হিসাবে ভাবি না। আমি ভাবি যে তার কাজটা নিয়ে আলোচনা হোক, তাকে ভালোটা ভালো বলুক লোকে, ভালো হলে খুব ভালো বলুক, আর যদি সেই কাজটা ঠিক ভালো লাগছে না তার বা মেকআপটা ভালো লাগছে না, তারা সেটা নিয়ে আলোচনা করুক। আমি সবসময় যখন আমার ছবি রিলিজ হয়, যে ছবিটা আমি কাজ করেছি, আমি সবসময় ইউটিউবারদের মানে তাদের যে ভার্ডিকগুলো বেরোয় আমি সেগুলোকে সবসময় ফলো আপ করি। বা যারা লিখছে তার মধ্যে ইউটিউবাররা ধরো একটা তোমার ছবির ওরা ইয়ে করছে, জানাচ্ছে যে ভালো না খারাপ, তার মধ্যে দেবে কমেন্টগুলো যে আসে, ওই কমেন্টগুলো আমি পড়ি সবসময়, যে কে কী কমেন্ট বলছে, কে কোনটায় খারাপ বলছে। তাতে আমি ছবি সম্পর্কেও বুঝতে পেরে যাই, আমার নিজের কাজ সম্পর্কেও বুঝতে পেরে যাই। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে হ্যাঁ মানে পাবলিকই শেষ কথা এবং তারা ঠিকই বলছে, আমি এইভাবে জাজ করি। এবছরে তোমার মোট কটা ছবি রিলিজ হবে? এবছরে রিলিজ বলতে 26-এ তো যে ছবিগুলোতে তুমি মেকআপ করেছো কি কেউ প্রস্থেটিক বলে করেছো? বিপ্লবী, কেউ বলে ডাকাত, তো আসবেই, সেটা এখনো ডেটটা ওরাই জানাবে। এছাড়া আরেকটা ছবি তো আসবেই, যেটার জন্য আমি তাকিয়ে রয়েছি, সৃজিতদার ছবি। আগেরটা প্রতীক্ষিতের ছবি, প্রতীক্ষিত অত্যন্ত ভালো কাজ করেছে এবং জিৎদার এবং আদার্স যারা ভীষণ ভালো, মানে যেসব অভিনেতারা কাজ করেছে। এছাড়া আরেকটা দ্য এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র, মানে এটা অত্যন্ত একটা ভালো প্রজেক্ট, পথের দাবির ওপর লেখা। কী করে পথের দাবি কে শরৎবাবু রিলিজ করিয়েছিলেন পাবলিক সম্মুখে, তার ওপর বেস করে গল্প, এবং খুবই ভালো প্রজেক্ট, আশা করি মানুষের ভালো লাগবে। তো এই দুটো তো আছেই। এছাড়া এখনও জানি না, মিরানার একটা শুরু হবে মার্চে, ওরা কোন বছরে বা কোন সময়ে রিলিজ করবে সেটা ওরাই জানে, তো দেখা যাক। এই যাবৎ সোলো মেকআপ আর্টিস্ট হিসেবে তোমার ছবির সংখ্যা কত? আমার হিসাবে, আমি লাস্ট হিসাব করেছিলাম গত বছরে 112-13টা ছিল, 14টা মতো ছিল। আমার হিসাবে 15-16টা দাঁড়িয়ে যাবে, মানে বাকিগুলো যোগ করলে। অনেকদিন ডায়েরি মেনটেন করা হয়নি লাস্ট 6-7 মাস ধরে। সোলো মেকআপ আর্টিস্ট হিসেবে তোমার প্রথম ছবির নাম কি? জামাইবাবু জিন্দাবাদ, ঋতুদি আর বৌমাদা, রতন অধিকারী ডিরেক্টর, সুরেন্দ্র ফিল্মসের ফার্স্ট ইন্ডিভিজুয়াল প্রোডাকশন, রানেদার। তার আগে ওরা আপন হলো পর করেছিল, ডিস্ট্রিবিউট করেছিল, স্যান্ডি ব্যারোড বলে কেউ একজন প্রডিউসার ছিলেন। কিন্তু তারপরেই যেটা, ওটা রতনদার সেকেন্ড ছবি ছিল জামাইবাবু জিন্দাবাদ, আমার ফার্স্ট ছবি ছিল অ্যাজ এ চিফ মেকআপ আর্টিস্ট 2000।
প্রস্থেটিক মেকআপ নিয়ে যখন প্রথম ছবি তুমি করলে, আর কতটা নার্ভাস ছিলে? নার্ভাস ছিলাম বলতে, যেহেতু ডিরেক্টর মানে রিলিজ ছবি হিসেবে ডিরেক্টর সৃজিত দাড়ি, সেটা হচ্ছে জুলফিকার, তো এমনি লুক সেট তো আমাদের হয়ে যায়, লুক নার্ভাসনেসটা লুক সেটের দিনই লাগে, যে পারছি কিনা, ডিরেক্টরের পছন্দ হচ্ছে কিনা। তারপরে যখন হলে গিয়ে ছবিটা দেখলাম যে হ্যাঁ মানে যেটা মানে খুঁতখুঁতানি তো নিজের থাকে, আমার নিজের কাজ নিজের খুব একটা বেশি ভাল লাগে না, মানে ভাবি যে কোথাও না সবসময় কিছু না কিছু নিজেকে দেখলে মনে হয় এইখানটা এই করলে ভালো হতো, ওখানটা ওই করলে ভালো হতো, গন্ডগোল লাগে। তো সেইবারও লাগছিল, তো তার মধ্যে মনে হলো যে হ্যাঁ মানে ফার্স্ট কাজ হিসাবে উতরে গেছি। নার্ভাসনেস তো থাকে, কিন্তু পাবলিকের ওপিনিয়ন নিলাম, পাবলিক বলছে যে দারুণ লাগছে, এবং ওইটার জন্য আমার একটা ফার্স্ট অ্যাওয়ার্ড, WBFJ অ্যাওয়ার্ড আমার প্রথম আসে জুলফিকারের জন্য 15 সালে। একদমই তাই। সব সাংবাদিকরা আমাকে ভোট দিয়েছিলেন এবং প্রত্যেকে খুব প্রশংসা করেছিলেন কাজটা। যিশুকে কাশীনাথ কুণ্ডু, কারণ সৃজিতদার ব্রিফই ছিল যে যিশুকে যিশু মনে হবে, কিন্তু একটা কোথাও যেন লোকে চেঞ্জ দেখবে, তো সেটা আমি চেষ্টা করেছিলাম। যারা এই পেশাতে আগামী দিনে আসতে চাইছেন তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দেখো, কোনো পথই মসৃণ নয়। হ্যাঁ, তুমি আসছো মানে তুমি ভেবে নিও না যে তোমাকে কেউ জায়গা করে দেবে, তোমাকে নিজের জায়গাটা নিজে করতে হবে, এবং সেই জায়গাটা করতে গেলে অধ্যাবসায় মারাত্মক পরিশ্রম করতে হবে, কারণ কোনো কিছু মানে এমনিতে পাওয়া যায় না। তোমাকে পরিশ্রম দিয়ে ধৈর্য রেখে মানুষের মন জয় করতে হবে, এবং তুমি যত পরিশ্রম করবে তত তুমি ফল পাবে। তুমি প্রথম দিকে যদি ভেবে ফেলো যে আমি কিছুই পাচ্ছি না, আমারও একটা সময় মনে হতো যে আমি কিন্তু ধৈর্য রেখেছিলাম, এবং প্রথম দিকে মনে হতো যে আমার থেকে যে পরে এসছে সে অনেক টাকা রোজগার করছে, ওইটা ভাবলে হবে না, তুমি কাজটা মন দিয়ে করো, ঠিক একদিন যদি ওপরওয়ালা কেউ থেকে থাকে, আমাদের মানুষের মধ্যেই ভগবান আছে, মানুষের মধ্যেই শয়তান আছে, যে ভগবান মানুষের মধ্যে আছে সেই ভগবানই কেউ না কেউ তোমাকে একদিন সুযোগ দিয়ে দেবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমিও এরকম পরিশ্রম করেছি, প্রচুর ঘুরেছি। আমাকে একসময় কিন্তু প্রীতম চৌধুরী লালুদা ফার্স্ট সুযোগটা দেয় অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসাবে। তো কেউ না কেউ তোমার পেছনে ঠিক দেখবে, মানে পেছনে দাঁড়াবে বা হেল্প করবে, কারণ পৃথিবী, আমি কিছুদিন আগে শুনছিলাম যে পৃথিবীটা খারাপ মানুষদের জন্য, কোনো একটা গান বেরিয়েছে ব্যান্ডের। আমার মনে হয় যে পুরো পৃথিবীটা খারাপ মানুষদের জন্য নয়, তাহলে ভালো বলে সব কিছু হতো না। মানে ভালোটা হয়, ভালো মানুষ আছে এবং ভালো মানুষ থাকবে, হয়তো সংখ্যায় বেড়ে গেছে কিছু খারাপ মানুষ, কিন্তু বেশি দিন খারাপ মানুষদের জায়গা নয়। পৃথিবীটা ভালো লোকেদের জন্যই হবে, এবং ভালো লোকেরাই পৃথিবীটাকে বাঁচিয়ে রাখবে।